আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত পরশু শনিবার মুম্বাইয়ে একটি সেমিনারে আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম। প্রবাসী বাঙালিদের একটি সংগঠন ছিল সেমিনারটির উদ্যোক্তা, এবং সেখানে আলোচনার বিষয় ছিল বাংলাদেশ পাকিস্তানের সাম্প্রতিক ঘনিষ্ঠতা এবং বাংলাদেশে তার প্রভাব। সেখানে যে বক্তব্যটি আমি রেখেছিলাম তার উপর ভিত্তি করে এখনকার এই প্রতিবেদন। আলোচনার কেন্দ্রে ছিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর এবং এই সফরে বেশ কয়েকটি চুক্তি সম্পাদন। বলা বাহুল্য, এইসব চুক্তি সম্পাদন এবং দুই দেশের কাছাকাছি আসাকে সহজভাবে নিতে পারছে না যেমন বাংলাদেশের এক বড় অংশের মানুষ, তেমনি বাঁকা চোখে দেখছে ভারতও। ভারতের এভাবে দেখার কারণ, বাংলাদেশ আলাদা দেশ হলেও দুই দেশের পারস্পরিক বন্ধন অনেক পুরনো। বাংলাদেশে মেঘ জমলে ভারতে বৃষ্টি হয়, আবার ভারতে মেঘ জমলে বাংলাদেশে বৃষ্টি হয়। এটা যে শুধু পাশাপাশি অবস্থানের কারণে তা নয়, ভাষা ও সংস্কৃতির মিলও এখানে মনে রাখার মতো। বাংলাদেশের অনেকে মনে করছেন ৩০ লক্ষ বাঙালির হত্যাকারী ও ২ লক্ষ মা বোনের ধর্ষণকারী পাকিস্তানের সঙ্গে বর্তমান মাখামাখি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিশ্বাসঘাতকতা। তারা ইউনূস সরকারের এই নতুন প্রেমকে মানতে পারছেন না, বলছেন দেশকে বড় মূল্য চোকাতে হবে এর জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সহজ ও স্বাভাবিক বা ঘনিষ্ঠ করার এই যে প্রক্রিয়া, এটা কি এই প্রথম হচ্ছে? একটু ইতিহাসের দিকে ফেরা যাক। দেখুন, স্বাধীন বাংলাদেশের পূর্ণ ক্ষমতা সম্পন্ন প্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব 1972 সালের 10 জানুয়ারি পাকিস্তান থেকে মুক্তি লাভের পর ঢাকায় এসে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এবং 12 জানুয়ারি 1972 থেকে প্রধানমন্ত্রী পদের কার্যভারও তিনি গ্রহণ করেন। যে পাকিস্তান বাংলাদেশের মানুষের ওপর বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় জেনোসাইড, গণহত্যা করেছে, সেই দেশের প্রতি বাংলাদেশের সরকারের কি করা উচিত ছিল? সমঝোতার হাত বাড়ানো? সাধারণ মানুষ বলবে নিশ্চয়ই তা নয়। কিন্তু বাস্তবে সমঝোতার হাত বাড়ানো হয়েছিল মুক্তিযুদ্ধের 1 বছর পরে, মানে 72-এ মুজিব ফিরে এলেন ক্ষমতায়, তারপরেই সেটা করেছিলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিব স্বয়ং। কেন করেছিলেন সে আলোচনায় আসব, তবে তার আগে বলি কি করেছিলেন সেদিন। 72-এর 12 জানুয়ারি থেকে মাত্র 2 বছর পর 1974-এর ফেব্রুয়ারি পাকিস্তান স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশকে। এটা কি এমনি এমনি? 1971 সালের মুক্তিযুদ্ধের 3 বছর পর 1974 সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছিল এবং এটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায় ছিল। শেখ মুজিবুর রহমান এই সম্পর্ক স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন, যার জন্যে ইন্দিরা গান্ধী পর্যন্ত তার উপরে ক্ষুব্ধ হয়েছিলেন। 1974 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির পিছনে মূল শর্ত ছিল কয়েকদিন পরে লাহোরে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে বাংলাদেশকে অংশগ্রহণ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তানের স্বীকৃতি আদায় করেন। তিনি লাহোরের ইসলামী সম্মেলনে অংশগ্রহণও করেন এবং এর পরে বিশ্ব জুড়ে বাংলাদেশকে যে তাদেরকে দিচ্ছিল না, স্বীকৃতি দিচ্ছিল না অন্য দেশগুলো, তাদের অনেক দেশ এরপরে স্বীকৃতি দেওয়া শুরু করলো। এরই ধারাবাহিকতায় 1974 সালের এপ্রিলে
নয়াদিল্লিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তির মাধ্যমে কি হয়েছিল? ৭১-এর যুদ্ধবন্দীদের প্রত্যাবাসন, পাকিস্তানে আটকে পড়া বাঙালি ও বাংলাদেশে আটকে থাকা পাকিস্তানিদের স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয় এই চুক্তি অনুযায়ী। 1974 সালের জুনে, মানে 74 সালে দেখুন একের পর এক ঘটনা। 74 সালের জুনে পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশ সফর করেন। তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন স্বয়ং বঙ্গবন্ধু। ভুট্টো সাহেব সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন করেন। তবে এই সফর থেকে প্রত্যাশিত ফলাফল আসেনি। বঙ্গবন্ধু সরকার 195 জন পাকিস্তানি সামরিক কর্মকর্তার বিচারের দাবি ত্যাগ করে তাদের মুক্তি দিয়েছিলেন। পাকিস্তান বলেছিল দেশে ফিরিয়ে যাওয়ার পরে তাদের বিচার করা হবে, কিন্তু পাকিস্তান সে বিচার করার প্রতিশ্রুতি পালন করেনি। কি বোঝা গেল এই সংবাদ থেকে? বোঝা গেল মুজিব নিজে পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া নিজে শুরু করেছিলেন। কেন করেছিলেন এটা? দেখুন, শেখ মুজিবুর রহমানের 1974 সালে লাহোরে ইসলামিক সম্মেলনে অংশগ্রহণ এবং এর ধারাবাহিকতায় ভুট্টোর ঢাকা সফর, এই দুটি ঘটনা বাংলাদেশের স্বাধীনতার রাজনৈতিক আদর্শ, কূটনৈতিক গতি এবং মৌলবাদী শক্তির সঙ্গে আপোষ করেছে কিনা এর মাধ্যমে সেই বিতর্ক কিন্তু তখনও উঠেছিল। লাহোর ইসলামিক সম্মেলনে মুজিবের অংশগ্রহণ, সেটা যে তিনি করেছিলেন, তিনি মৌলবাদী রাজনীতির কাছে আত্মসমর্পণ করেছেন, এটা বলা রাজনৈতিকভাবে অতি সরলীকরণ এবং আংশিক সত্য। আসলে বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি ও সার্বভৌমত্বের স্বার্থেই তিনি লাহোর সম্মেলনে যোগ দেন। এর আগে পাকিস্তান 1974 সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়, যা ত্রিপক্ষীয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই চুক্তির জন্য অপরিহার্য শর্ত ছিল। এই স্বীকৃতি ছাড়াই হাজার হাজার বাংলাদেশি পাকিস্তানে আটকা ছিলেন, 90,000 যুদ্ধবন্দী ভারতে আটক ছিলেন এবং আঞ্চলিক কূটনীতিতে অচলাবস্থা তৈরি হয়েছিল। এ সময় বঙ্গবন্ধু দেশের স্বার্থে কূটনৈতিক ও বাস্তব সিদ্ধান্ত গ্রহণ করেন। এই অংশগ্রহণ কোনো আদর্শিক অনুশীলনের চেয়ে অনেক বেশি ছিল আন্তর্জাতিক স্বীকৃতি ও বাস্তব উপযোগী সমস্যার সমাধানের পথ। ব্যক্তিগত বা রাষ্ট্রীয় মৌলবাদী রাজনীতির চাপে নয়, বরং জাতীয় স্বার্থে বঙ্গবন্ধু এই ব্যবস্থার দিকে এগিয়েছিলেন। ভুট্টোর ঢাকা সফর এবং সেখানে যে উষ্ণতা দেখানো হয়েছিল, কেন? কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো, আগেই বলেছি, 1974 সালের জুন মাসে ঢাকা সফরে আসেন। তিনি সেখানে শ্রদ্ধা জ্ঞাপনও করেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। তবে সফরটি সম্পর্ক উষ্ণীকরণের জন্য দুদেশের যৌথ প্রচেষ্টা ও স্বার্থের বিষয় হলেও 1971-এর যুদ্ধ অপরাধীদের বিচার, তারপরে পাকিস্তানের কাছ থেকে ন্যায্য সম্পদ ফিরিয়ে পাওয়া, অর্থ ইত্যাদি, এসবগুলো তখন করেনি। ফলে সফরের প্রতীকী মূল্য ছিল অনেক, কিন্তু কাঙ্ক্ষিত সমাধান পুরোপুরি হয়নি। বঙ্গবন্ধু কূটনীতিক বাস্তবতার কারণে ইসলামিক সম্মেলনে ভুট্টোর সফরে সম্মতি দেন। এটা আদর্শ পরিত্যাগ নয়, জাতীয় সমস্যার সমাধানের পথে একটি কৌশলগত পদক্ষেপ। পাকিস্তানের স্বীকৃতি ও পরবর্তী 3 পক্ষীয় চুক্তি, এটাই হচ্ছে নতুন সংলাপের সূচনা ঘটে। ভুট্টোর সফরের পরে এখানে আমরা তাহলে সেই সফরটা কিন্তু এই পথটা খুলে দিয়েছিল। এই ঘটনাগুলো প্রমাণ করে বঙ্গবন্ধু কেবল আদর্শ নয়, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছিলেন। আত্মসমর্পণ তিনি করেননি, বরং কূটনৈতিক ও বাস্তববাদী রাজনীতির চূড়ান্ত প্রকাশ এবং স্বার্থ সংশ্লিষ্ট সমস্যার সমাধানে কৌশলগত পদক্ষেপ নিয়েছিলেন। মুজিবের উপস্থিতি ইসলামী সম্মেলনে ছিল বাংলাদেশের বৈশ্বিক স্বীকৃতি অর্জনের প্রয়োজনীয় কূটনৈতিক বিচক্ষণতা। ভুট্টোর সফর ছিল
সম্পর্ক স্বাভাবিক করার রাজনৈতিক প্রচেষ্টা। এই ঘটনাগুলোর মাধ্যমে বোঝা যায় বঙ্গবন্ধু জাতীয় স্বার্থ রক্ষায় বাস্তববাদী কূটনীতির পথেই এগিয়েছিলেন, কোনো মৌলবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করেননি। বঙ্গবন্ধু 1971 সালে বাংলাদেশ সৃষ্টির উপকার ছিলেন একটা সদ্য জন্ম নেওয়া দরিদ্র রাষ্ট্রকে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা দেওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হেঁটেছিলেন তিনি। কিন্তু ইউনূস সরকার কি করছে এখন দেখা যাক। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার নামে তিনি দেশকে আবার পূর্ব পাকিস্তান করে দিতে চাইছেন। এই অভিযোগ দিন দিন কিন্তু জোরালো হচ্ছে বাংলাদেশের ভেতর থেকেই। পাকিস্তানের এক সংবাদপত্র সম্প্রতি বলেছে পাকিস্তান আবার তার পূর্ব পাকিস্তানকে ফিরে পেতে চলেছে। 54 বছরের ইতিহাসে এমন কথা কি আগে কোনোদিন উঠেছে? ওঠেনি। তাহলে আজ কেন উঠছে সেই বিষয়টা দেখি। এবার প্রথমে বলি যে এমন কিছু কাজ করেছে ইউনূসের সরকার যাতে কিন্তু এই সন্দেহগুলো তীব্র হচ্ছে যে বাংলাদেশ আবার পাকিস্তানের পথে হাঁটছে কিনা। সংবিধান পরিবর্তনের চেষ্টা হচ্ছে একটা বড় কথা। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেছেন সংবিধান থেকে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতির পিতা এইসব শব্দগুলি বাদ দেওয়ার পক্ষে তিনি যুক্তি দিয়েছেন। কে দিয়েছেন? বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। এবং তিনি যুক্তি দিয়েছেন যে দেশের 90% মানুষ মুসলিম, তাই ধর্মনিরপেক্ষতার প্রয়োজন নেই। ভালোই বলেছেন, কারণ মুসলিমদের জন্যই ধর্মনিরপেক্ষতা করে তাদের মতে মুজিব ভুল করেছিলেন। তার জন্য পরে সংবিধান ধর্মনিরপেক্ষ হলো, রাষ্ট্রধর্ম ইসলামকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল পরে। কারা এনেছিল আপনারা জানেন। জাতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিচয় বদলানোর চেষ্টা। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত বদলানোর দাবি উঠেছে সরকারের মধ্যে থাকা কিছু মহল থেকে। পয়লা বৈশাখ বরণ, রবীন্দ্র জয়ন্তী উদযাপন এসবগুলো করে বাঙালি যেন তার একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করেছিল। সারা বাংলা এই সব অনুষ্ঠানের সাথে, এই আবেগের সাথে যুক্ত হয়েছিল। এই এখন এসে এবার দেখা যাচ্ছে তাতে আঘাত পড়ছে। রবীন্দ্র জয়ন্তী, পয়লা বৈশাখ, সেই আবেগ আর নেই বাংলাদেশের। এমনকি সরকার তারা কিন্তু এই আবেগটাকে বন্ধ করে দিয়েছে, কারণ এটা রাস্তায় দেখাতে গেলে কিন্তু তাদের উপরে আঘাত নেমে আসার সম্ভাবনা ছিল। এরপরে ধরুন জয় বাংলা স্লোগান। ইউনূস সরকার জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করার রায়, যেটা হাইকোর্ট দেয়া বাতিলের জন্য, সেই কোর্টের রায় বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছে। কি বোঝাচ্ছে? এটি মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেয়া। জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের একটা আবেগ। জয় বাংলা বললে মানুষ, যারা বাংলাদেশের মানুষ, তাদের ভেতরে মুক্তিযুদ্ধের চেতনা তাদের মধ্যে সঞ্চারিত হতো। সেই মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেওয়ার একটি প্রচেষ্টার এটা। জামায়াতে ইসলামীর প্রভাব। পাকিস্তানের দালাল জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী, এটা সবাই জানে। এবং এর প্রভাব এই ইউনূস সরকারকে জামাতের প্রভাব আজ বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামের নিয়োগ, যিনি পূর্বে রাজাকারদের আইনি প্রতিনিধিত্ব করেছিলেন, সেটা বোঝায় যে বাংলাদেশ কোন দিকে চলেছে। এরপরে ধরুন উর্দু ভাষাকে গৌরবান্বিত করা হচ্ছে, মহা সমারোহে ইকবাল জয়ন্তী পালন করা হচ্ছে, জিন্নার জয়ন্তী পালন করা হচ্ছে। কি বোঝায় এসব দিয়ে? এরপরে দেখুন আন্তর্জাতিক, ভারত বাংলাদেশ একটা 54 বছরের ইতিহাস। তার মধ্যে মাঝে মাঝে খাটাস এসেছে, মাঝে মাঝে প্রবলেম এসেছে, কিন্তু আজ ঠিক যেভাবে এই দুই দেশের সম্পর্ক এসছে সেইটা কোনোদিন তো ছিল না। এরপরে ধরুন এইসব উপাদান বিবেচনা করলে দেখা যায় যে ধর্মীয় রাজনীতির প্রাধান্য বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে। এটাও পাকিস্তানের দিকে চলে যাওয়ার, পূর্ব পাকিস্তান হওয়ার একটা বড় কারণ। ধর্মনিরপেক্ষতা থেকে সরে এসেছে এই সরকার। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী সমস্ত ভবন, সৌধ, ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। সরকারের প্রকাশ্য প্রশ্রয়ে মুক্তিযুদ্ধের যে ঐতিহ্য, মুক্তিযুদ্ধের সব থেকে বড় স্মৃতিমণ্ডিত যে বাড়ি ধানমন্ডির 32 নম্বর, সেটা বাড়ি ভেঙে ফেলার পর পাকিস্তানের সরকার, পাকিস্তানের মন্ত্রী, তারা কি উল্লাস প্রকাশ করেছে
এই প্রসঙ্গে সেটা মনে রাখতে হয়। বাঙালি জাতীয়তাবাদ বর্জন করে বাঙালি জাতীয়তাবাদ নয়, এটা হচ্ছে ইসলামী পাকিস্তানি ইসলামী মানসিকতা নিয়ে আসার চেষ্টা। এক কথায় বলি, মুজিবের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা ছিল বাংলাদেশকে তার স্বাভিমান, তার সংস্কৃতি, তার ঐতিহ্য এই সব নিয়ে নিজের পায়ে দাঁড় করানো। আর ইউনূসের পাকিস্তানি সংযোগ হলো দেশকে নতুন করে পূর্ব পাকিস্তান করে তোলা। এটাই হলো তফাৎ। এখানেই বিরাম নিচ্ছি। ধন্যবাদ।